নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। লাতিন আমেরিকার ভেনিজুয়েলায় কি হচ্ছে আপনারা সবাই জানেন। ৩০০ বিলিয়ন ব্যারেল তেলের মজুদ ভাণ্ডার আছে ভেনিজুয়েলায়। তার মাত্র ১% উত্তোলিত হয় এবং প্রযুক্তি ব্যবহারের দরও না হওয়ায় সেই উত্তোলিত তেলের গুণমান সম্পর্কেও প্রশ্ন আছে। মার্কিন নিষেধাজ্ঞার দরুন ভেনিজুয়েলা সেই তেল রপ্তানি করতে পারে না, যদিও শেভরন দীর্ঘদিন ধরে ১৯২৩ সাল থেকে ভেনিজুয়েলায় তেল উত্তোলনের কাজে যুক্ত। তেলের উপর ভাসছে ৩০ মিলিয়ন মানুষের এই দেশ ভেনিজুয়েলা। অতীতে বামপন্থী হুগো সাভেজ, তারপর মাদুরো, ভেনিজুয়েলার সরকারকে কখনোই বাগে আনতে পারেনি আমেরিকা। তাই এখন মাদক চক্র চালানোর অভিযোগে মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে আমেরিকার মূল ভূখণ্ডে নিয়ে আসা হয়েছে এবং আমেরিকার আইনেই তাদের বিচার হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভেনিজুয়েলার মজুদ যে তেলের ভান্ডার সেটা এখন আমেরিকায় নিয়ন্ত্রণ করবে এবং একই সঙ্গে মেক্সিকো এবং কলম্বিয়ার শাসকদেরও ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, তারা যদি আমেরিকার বশ্যতা স্বীকার না করেন তাহলে মাদুরোর মতো পরিণতিও তাদের কপালে জুটতে পারে ভবিষ্যতে। ভারত সরকার খুব সংযত প্রতিক্রিয়া দিয়েছে এবং অত্যন্ত দায়িত্বশীল প্রতিক্রিয়া, কারণ ভেনিজুয়েলার সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক খুব একটা বড় কিছু নয়। ৪৬ কোটি ডলার রপ্তানি হয়, আমদানি হয়, আর ১৭ কোটি ডলার আমদানি করে ভারত। এবং ভেনিজুয়েলা থেকে ভারত খুব কমই তেল কেনে। এখন বিশ্ব রাজনীতি, অর্থনীতি, কূটনীতি বলুন, সেটা কিন্তু কোনো নৈতিকতার মানদণ্ডে বিচার হয় না, হয় সেটা হচ্ছে পারস্পরিক স্বার্থকে রক্ষা করার জন্য। তাই ভারত সরকারের যে প্রতিক্রিয়া খুব সংযত, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সবসময় চায় ভারত সরকার, এবং ভেনিজুয়েলার অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষার পক্ষেও তারা সওয়াল করেছেন। কিন্তু একবারের জন্য ভারতের বিদেশ মন্ত্রক এখানে আমেরিকার আগ্রাসনের বিষয়টা কিন্তু তোলেনি। যথারীতি বামপন্থীরা হই 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 করে নেমে পড়েছেন। তাদেরকে বুঝতে হবে যে নৈতিকতার মাপদণ্ডে দেশের বিদেশ নীতিকে পর্যালোচনা বা চালানো যায় না। আমাদের স্বার্থের পক্ষে যেটা জরুরি সেটাই ভারত সরকার করবে। যে রাষ্ট্রের সঙ্গে আমাদের সেভাবে দ্বিপাক্ষিক বাণিজ্যও নেই, সেই রাষ্ট্রের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, সেই সম্পর্ককে আমরা নৈতিকতার মানদণ্ডে কেনই বা বিচার করব। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। এখন এমন কিছু বিবৃতি ভারত সরকারের দেওয়া উচিত নয় বলে আমার মনে হয়, যেখানে ভারত আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছে। চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি, সেটা নিয়ে আবার জলঘোলা শুরু হয়। আমি ভারত সরকারের অবস্থানকে স্বাগত জানাচ্ছি। বামপন্থীরা তাদের মতাদর্শগত কারণে প্রতিবাদ করছেন। হুগো সাভেজকে তো বামফ্রন্ট সরকার কলকাতাতে নিয়েও এসেছিলেন। সম্ভবত ইডেন গার্ডেন্সে বা নেতাজি ইন্ডোরে তার সম্বর্ধনা সভা পর্যন্ত হয়েছিল, সে ২০০৮ সালের কথা। তাই বামপন্থীদের প্রতিবাদ অনেকটা নৈতিক প্রশ্নে। তারা মাদুরোকে বামপন্থী বলে মনে করেন। আসলে বামপন্থী নন মাদুরো, তিনি কার্যত সোশ্যাল ডেমোক্র্যাট। কিন্তু ভারতবর্ষের পররাষ্ট্র নীতি দেশের মানুষের স্বার্থ কোথায় সুরক্ষিত থাকবে সেটার উপরই নির্ভর করবে। আজকে আমার প্রতিবেদনের শিরোনাম কি? বড় খেলা শুরু হয়ে গেল, ভাঙনের পথে তৃণমূল। দেখুন, এই বিষয় নিয়ে তো বলবো, তার আগে আপনাদের কৃতজ্ঞতা জানাই। যেভাবে আপনারা আমার এই অনুষ্ঠানকে সহায়তা করছেন, যাত্রাপথের আনন্দ গান যাতে সুন্দরভাবে হয় তার জন্য সহায়তা করছেন, আমি কৃতজ্ঞ। আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখুন না কেন,
সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটন আছে, তাতে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস এবং আপনাদের সহায়তা আমার কাছে চলে আসবে। প্রতিশোধ নিল কংগ্রেস। একটু ব্যাকগ্রাউন্ডে যাওয়া প্রয়োজন। 2011 সালের বিধানসভা নির্বাচনে সময় কংগ্রেসের সভাপতি ছিলেন মানস ভূঁইয়া। মানসবাবু কার্যত অনড় ছিলেন, কোনো অবস্থাতেই 90টার কম আসনে কংগ্রেস লড়বে না। তারপরে কংগ্রেসের মা হস্তক্ষেপ করেন এবং মানসবাবুরা বাধ্য হন 65টা আসনে কংগ্রেস যাতে লড়ে সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে। 2011 যখন ফলাফল বেরোলো, কংগ্রেস 41টার মতো আসন পেয়েছিল। মন্ত্রিসভায় মানস ভূঁইয়া গেছিলেন, মন্ত্রী হয়েছিলেন, সেচ মন্ত্রী মনোজ ভট্টাচার্য সহ আরো কয়েকজন প্রতিমন্ত্রী হয়েছিলেন। তারপরে ইউপিএ 2 সরকার থেকে তৃণমূল সমর্থন প্রত্যাহার করে নেন, মানসবাবুদেরও পদত্যাগ করতে হয়। 2016 সালে বাম কংগ্রেস জোট হয়, মানসবাবুরা জেতেন। মানসবাবু 50,000-এর বেশি মার্জিনে জিতেছিলেন। তারপর তার বিরুদ্ধে একটা অভিযোগ সামনে এনে তাকে পুলিশি হয়রানির মুখে ফেলা হয়। মানসবাবু শেষ পর্যন্ত কংগ্রেস ছেড়ে তৃণমূলে যান, লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান, রাজ্যসভায় যান। তারপর 2021-এর বিধানসভা নির্বাচনে ভোটে লড়ে রাজ্যের মন্ত্রী হয়েছেন। কিন্তু 2011-র পর থেকে আমরা কি দেখেছি? লাগাতার ভাবে কংগ্রেসকে ভেঙেছে তৃণমূল। অর্থাৎ কংগ্রেসের ভাঙন না হলে তৃণমূলের যে বৃদ্ধি হয় না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন। তাই কংগ্রেসকে ভাঙতে প্রশাসনিক ব্যবস্থাকে কাজে লাগিয়েছিলেন, প্রশাসনকে কাজে লাগিয়েছিলেন। বলেছিলেন উন্নয়নের যোগ্যে সামিল হতে কংগ্রেসীরা তৃণমূলে যাচ্ছে। তারপরে 2016 সালের পর তখন মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কংগ্রেস থেকে দলে দলে লোককে তৃণমূলে এনেছিলেন। কিভাবে মুর্শিদাবাদের কংগ্রেস পরিচালিত জেলা পরিষদকে ভাঙা হয়েছিল সেসব খবর আমরা জানি। এখন শুভেন্দুবাবু বিজেপিতে, আমরা বলতাম কংগ্রেস হয়ে গেছে মামু কংগ্রেস, মালদা মুর্শিদাবাদ কংগ্রেস। 2021 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস খাতা খুলতে পারল না মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর কোথাও, যদিও 2024 সালে মালদা দক্ষিণ কেন্দ্রে ঈশা খান চৌধুরী জিতেছিলেন। রায়গঞ্জ কেন্দ্রে ভিক্টর প্রচুর ভোট কেটে তৃণমূলের যাত্রা ভঙ্গ করেছিলেন। কংগ্রেসের মধ্যে, মানে সর্বভারতীয় কংগ্রেসের মধ্যে এবং রাজ্য কংগ্রেসের মধ্যেও যারা মমতাপন্থী আছেন, যেমন শঙ্কর মালাকার প্রমুখ, তারা চেয়েছিলেন কংগ্রেস তৃণমূলের জোট হোক। রাহুল গান্ধীর সঙ্গে সাত সকালে তার তুগলক লেনের বাসভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে দেখা করেছিলেন, বলেছিলেন তিনি কংগ্রেসকে 2টো আসন ছাড়বেন। কিন্তু রাহুল গান্ধী রাজি হননি। অধীর চৌধুরীরা অনড় ছিলেন। অধীরবাবুকে হারাতে হুমায়ুন কবিরদের ব্যবহার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ পুরোদস্তুর সাম্প্রদায়িক প্রচার হয়, অধীরবাবু হারেন। তারপর থেকে আস্তে আস্তে খেলাটা ঘুরতে শুরু করে। তার প্রথম কারণ, মালদা, মুর্শিদাবাদ এবং দিনাজপুরে সংখ্যালঘু মুসলমানদের একটা বড় অংশের মধ্যে তৃণমূল সম্পর্কে মোহভঙ্গ হয়েছে। অতীতে বাম জমানায় আমরা কি দেখেছি? দক্ষিণবঙ্গে বামেদের বিজয় রথ যখন গড়গড়িয়ে চলছে, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে কংগ্রেসও ভালো ফল করেছে। অর্থাৎ ওই 3টে জেলাতে কংগ্রেসের একটা শক্তিশালী সংগঠন ছিল। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরের মুসলমান ভাইয়েরা বুঝতে পেরেছেন যে তৃণমূল তাদের মাথায় টুপি পরাচ্ছে, তাদের ভোটটা নিচ্ছে, ইমাম মুয়াজ্জিমদের ভাতা দিচ্ছে, কিন্তু তাদের উন্নয়নের জন্য কি কাজ করেছেন সেই প্রশ্নের কোনো সদুত্তর নেই। ইমাম মুয়াজ্জিমদের ভাতা, কতগুলো স্কলারশিপ দিলেই কি সংখ্যালঘুদের জীবনের মানোন্নয়ন হয়? সাচার কমিটি রিপোর্টে 2008 সালে যা দেখানো হয়েছিল, তারপর 17 বছর পরে বাংলার সংখ্যালঘু সমাজের খুব একটা কি মানোন্নয়ন হয়েছে? অমর্ত্য সেনের প্রতিটি ট্রাস্ট থেকে শুরু করে এরকম অনেক ট্রাস্ট বাংলায় সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে রিপোর্ট দিয়েছে, মলিন ছবি উঠে এসছে। তাই সংখ্যালঘুরাও এবার বুঝতে পারছেন যে তৃণমূল তাদের মাথায় টুপি দিয়ে ভোট নেয়।
মন্ত্রিসভায় তাদের যৎকিঞ্চিত প্রতিনিধিত্ব, আকরুজ্জামান, সিদ্দিকুল্লাহ চৌধুরী অকিঞ্চিতকর মন্ত্রিত্বে আছেন, তাদের বাজেট কিছুই নয়। চৌধুরী সাহেবের বরাদ্দেও দপ্তরের বরাদ্দ 8 কোটি টাকা, আকরুজ্জামান বিদ্যুৎ প্রতিমন্ত্রী, ফাইল আসে না। আর ফিরহাদ হাকিমকে বাংলার মুসলমানরা তাদের নেতা বলে মানেন না। ফিরহাদ হাকিমকে তারা দিদির বিশ্বস্ত সঙ্গী, ভাই হিসাবেই দেখেন। তাই ফিরহাদ হাকিম গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পাওয়া মানে এই নয় যে মুসলমানদের প্রতিনিধিত্ব মমতার ক্যাবিনেটে। এই আবহেই যখন সবাই বলছেন যে মুসলমানরা দিদির পাশে আছে, 2021-এর ফলাফলেরই নাকি পুনরাবৃত্তি হচ্ছে, এই আবহে প্রথমে হুমায়ুন কবির সাসপেন্ডেড হলেন, বাবরি মসজিদ তৈরি করবেন বললেন, নতুন দল তৈরি করেছেন। মুর্শিদাবাদে হুমায়ুন তৃণমূলকে সিঙ্গেল ডিজিটে নামিয়ে দিতে পারেন, সেটা শাসক জানে, আইপ্যাকও জানে। এই যখন পরিস্থিতি, দিদিমণির শিরোপ্পীরা বাড়াচ্ছেন হুমায়ুন, ঠিক তখনই বরকত গনি খান চৌধুরীর ভাগ্নি মৌসম বেনজির নূর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দিল্লিতে জয়রাম রমেশের উপস্থিতিতে কংগ্রেসে যোগদান করলেন। মৌসম যে আবার নমিনেশন পেতেন না এরকম কি কোনো গ্যারান্টি ছিল নাকি? আমি তো যতদূর শুনেছি যে বরকত সাহেবের পরিবারের সদস্যকে পুনরায় নমিনেশন দেবে না বলেও তৃণমূল কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। মৌসম লোকসভার সদস্য ছিলেন, 2019 সালে তিনি তৃণমূলে যোগদান করেন, রাজ্যসভার সদস্য হন। তাহলে মৌসুমের চলে যাওয়া খুবই সিগনিফিক্যান্ট। বরকত সাহেবের পরিবারের সদস্যা, জনপ্রতিনিধি আগেও ছিলেন, এখনো আছেন। ঠিক ভোটের 2-3 মাস আগে মৌসম তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন এবং এরপরে শোনা যাচ্ছে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ আরো অনেকে কংগ্রেস ছেড়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ইতিমধ্যে অমল আচার্য উত্তর দিনাজপুরে তিনি কংগ্রেসে যোগদান করেছেন। আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, মালদাতে তৃণমূল এবার খাতা খুলতে পারবে না। বিজেপি যদি যোগী আদিত্যনাথের মতো কোনো পোলারাইজিং ফিগারকে প্রচারে না আনে, লড়াইটা বিজেপির সঙ্গে বাম কংগ্রেসের হবে। তৃণমূল 3য় স্থান দখল করবে মালদায়। কিন্তু যোগী আদিত্যনাথের মতো পোলারাইজিং ফিগারকে প্রচারে আনলে ফলাফল আবার অনেকটা তৃণমূলের অনুকূলে যেতে পারে। মুর্শিদাবাদে হুমায়ুন কটা আসন পাবেন বা আদৌ পাবেন কিনা সে প্রশ্নের সদুত্তর নেই, কিন্তু হুমায়ুন তৃণমূলের যে ক্ষতি করবেন অতি বড় তৃণমূল সমর্থকও সেটা জানেন। তাহলে মুর্শিদাবাদে 22টা আসন আছে, মালদায় বোধহয় 11টা আসন আছে। মুর্শিদাবাদের 22টা আসনের মধ্যে তৃণমূল আগের বার 20টা পেয়েছিল, বিজেপি পেয়েছিল মুর্শিদাবাদ এবং বহরমপুর। মালদাতে বিজেপি কয়েকটা আসন পায়, বাকি সব তৃণমূল। তাহলে ওই 33টা আসনের মধ্যে তৃণমূল যদি 6-7টা আসনে নেমে আসে, কিভাবে ক্ষমতা দখল করবে তারা? 20টা থেকে যদি 5টায় নামে মুর্শিদাবাদে, মালদায় যদি খাতা খুলতে না পারে, এখানেই তো 20-22টা আসনের শর্ট হয়ে গেল। কারণ মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের সংখ্যালঘুরা এবং 100টার মধ্যে 91টা ভোট কোনো অবস্থাতেই তৃণমূলকে দেবে না। বাম এবং কংগ্রেসকে তারা বিজেপি বিরোধী লড়াইয়ে অনেক বিশ্বাসযোগ্য শক্তি বলে মনে করেন। 21 সালে নির্বাচনের ফলাফল অঘটন ঘটেছিল, বিশেষ করে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলি চালনায় 4 জন সংখ্যালঘু যুবকের মৃত্যুর পর বিজেপি নেতারা যেভাবে আস্ফালন শুরু করেছিলেন, সংখ্যালঘুরা ভয় পেয়ে উপায়ন্তর না দেখে একেবারে দুহাত উপর করে ভোট দিয়েছিলেন তৃণমূলকে। 100টার মধ্যে 91টা মুসলমান ভোট পেয়েছিল তৃণমূল। কিন্তু আবার সাগরদিঘির উপনির্বাচনেও ট্রেন্ডটা বদলে যায়। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ, মালদায় প্রবল প্রতিকূলতা সত্ত্বেও বিরোধীরা ভালো ফল করেছে। কারণ গৃহপালিত অনুপ্রাণিত নির্বাচন কমিশনার, প্রশাসন
শত চেষ্টা করেও নিরঙ্কুশ করতে পারেনি তৃণমূলকে, অন্তত গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি স্তরে। এবার কিন্তু কংগ্রেসের নেতৃত্বে পুরনো কংগ্রেসীরা কিন্তু আবার ঘর ওয়াপসি হচ্ছে। শুভঙ্কর বলেছেন, আগে জানলাটা খোলা রেখেছিলাম, এবার দরজাটা খোলা রাখছি। আগামী দিনে আরো অনেকে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যাবে। কংগ্রেসের তরফে এটা মধুর প্রতিশোধ। যেভাবে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করেছিল জনপ্রতিনিধিদের ভাঙিয়ে, 2026-এর কঠিন নির্বাচনের আগে কংগ্রেস তাদের নিজেদের মতো করে প্রত্যাঘাত করল। এর গুরুত্বটা খুব একটা কম নয়। বিশেষ করে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ, মালদায় তৃণমূলের অভ্যন্তরে যে মন্থন চলছে তার অভিঘাত ভোটের বাক্সে পড়বেই, এবং সেটা শাসকের পক্ষে যথেষ্ট বিড়ম্বনার কারণই হতে চলেছে।